চ্যাপ্টার 254 ভ্যারিয়াস পার্টিজ। এমপ্রেস বড়তে আর্ল হল এর বিশাল আর জমকালো একটা ভিলা আছে। অড্রে হল তার গায়ের ওপর একটা সাদা ন্যাপকিন জড়িয়ে চুপচাপ বসেছিল। সে দেখছিল ডাইনিং মেইড সার্ভেন্ট খুব সাবধানে তার জন্য এক টুকরো বেকন কেটে দিচ্ছে। তারপর প্লেটে 2টো কড়া করে ভাজা ডিম সাজিয়ে রাখল। এক টুকরো নরম পাউরুটির ওপর আলতো করে ফলের জ্যাম মাখিয়ে দিল সে। সবশেষে কয়েকটা গ্রিল করা মাশরুমের ওপর একটু সস ছড়িয়ে দিল। সত্যিকারের অভিজাত পরিবারগুলোতে কাজের মেয়েদের অনেকগুলো ভাগে ভাগ করা থাকে। শুধুমাত্র ব্যক্তিগত কাজের মেয়েই নয়, তাদের বাড়িতে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা মেইড থাকে। যেমন বিভিন্ন শোবার ঘরের জন্য মেইড, পড়ার ঘরের মেইড, অ্যাক্টিভিটি রুমের মেইড, আবার অতিথিদের ঘরের জন্য আলাদা মেইড থাকে। পোশাক পরানোর মেইড, জুতো পরিষ্কার করার মেইড, গহনা সামলানোর মেইড, খাবার ঘরের মেইড, কাপড় ধোয়ার মেইড এবং রান্নাঘরের মেইড সবাই আলাদা। তারা প্রত্যেকেই যার যার নির্দিষ্ট কাজের জন্য খুব কড়াকড়িভাবে নিযুক্ত থাকে। একজনের কাজ শুধু একজনই সামলায়, অন্য কেউ তাতে নাক গলায় না। এমনিতে দেখলে মনে হবে এটা বুঝি অনেক মানুষের অপচয়, কিন্তু অভিজাতদের কাছে নিয়ম আর সম্মানটাই সব। যদি না মাথার ওপর বিশাল অঙ্কের কোনো ঋণ চেপে বসে, তারা কখনোই এই ধরনের ব্যাপারে নিজেদের জাঁকজমক একটুও কমাবে না। অড্রে তার কাপ থেকে একটুখানি লালচে বাদামি রঙের চায়ে চুমুক দিল। চায়ে চুমুক দিতেই তার মুখে মল্ট আর গোলাপের হালকা একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সে তার বাবার গলার আওয়াজ শুনতে পেল। তার বাবা আর্ল হল হাউস অফ লর্ডসের একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং খুবই প্রভাবশালী একজন ব্যাংকার। তিনি হাতে একটা খবরের কাগজ ধরে বিড়বিড় করে কি যেন পড়ছিলেন। অরোরা অর্ডার সত্যিই একেবারে পাগল হয়ে গেছে। অরোরা অর্ডার? অড্রে একটু অবাক হয়ে চোখের পলক ফেলল আর খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তারা কি করেছে? ওহ মা, তুমি এসব জানতে চাইবে না। তারা ইন্টিস অ্যাম্বাসেডর বেকারল্যান্ডকে খুন করেছে। এতে তাদের নিজেদের কোনো লাভই হবে না। আর্ল হল খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে হতাশা নিয়ে মাথা নাড়লেন। অড্রের বড় ভাই মানে কাউন্টের সবচেয়ে বড় ছেলে হিবার্ট হল তার মুখের ভেতরের গ্রিল করা মাশরুমটুকু গিলে নিল। তারপর সেও নিজের মতামত জানিয়ে দিল, হয়তো তারা আমাদের রাজ্য আর ইন্টিসের মাঝখানের সম্পর্কটা পুরোপুরি নষ্ট করে দিতে চায়। তারা হয়তো চায় যুদ্ধটা যেন উপনিবেশগুলো থেকে শুরু হয়ে সোজা নর্দার্ন কন্টিনেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। অভিজাত ঘরে জন্ম নেওয়া এই ছেলেটার চেহারাটা সত্যিই ভীষণ সুন্দর, আর তার মাথায় উজ্জ্বল সোনালি রঙের চুল। যেদিক থেকেই তাকানো হোক না কেন, তাকে দেখতে একদম একটা নিখুঁত ক্লাসিক্যাল ভাস্কর্যের মতো লাগছিল। না, বিষয়টা যদি তেমনই হতো তাহলে তারা কখনোই এত স্পষ্ট প্রমাণ পেছনে ফেলে যেত না। তাছাড়া ইদানিং রাজ্যে এমন অনেক নতুন নতুন নিয়মকানুন চালু হচ্ছে যেগুলোর জন্য পরিবেশটা একটু শান্ত হওয়া খুব দরকার। তাই আমরা হুট করে কোনো যুদ্ধে জড়াতে যাব না। গতরাতে যা ঘটেছে সেটা আজ সকালেই খবরের কাগজে চলে এসেছে। ঘটনার বিস্তারিত বিবরণ আর খুনির পরিচয় দেখলেই বোঝা যায় রাজা মহাশয় এবং মন্ত্রীরা এখন কি ভাবছেন। আর্ল হল তার ছেলের দিকে তাকিয়ে কথাগুলো বুঝিয়ে বললেন। অড্রে একদম হতভম্ব হয়ে তার বাবা আর ভাইয়ের এই আলোচনা শুনছিল। খানিকক্ষণ পর সে হঠাৎ করে বুঝতে পারল আসলে কি ঘটে গেছে। বেকারল্যান্ড খুন হয়ে গেছেন। মিস্টার এ তার কাজে সফল হয়েছেন। তিনি কি সত্যিই অরোরা অর্ডারের লোক? তাহলে কি তিনি ইচ্ছে করেই সবাইকে বুঝতে দিয়েছেন যে কাজটা অরোরা অর্ডার করেছে? তিনি কি শুধু আমাকে প্রমাণ করতে চেয়েছেন যে কাজটা তিনিই সম্পন্ন করেছেন আর আমার টাকা মেরে দেননি? কাজটা কি একটু বেশি তাড়াতাড়ি আর নিখুঁতভাবে হয়ে গেল না? আমি তো কেবল গতকাল বিকেলেই তাকে প্রথম কিস্তির টাকাটা দিয়েছি, আর আজ সকালেই আমি এর ফলাফল শুনতে পাচ্ছি। তাও আবার কত দারুণ একটা ফলাফল। অড্রে একই সাথে খুব অবাক হল আর ভীষণ খুশিও হল। এটা ছিল এমন এক বাঁধভাঙা আনন্দ যা সে কিছুতেই লুকিয়ে রাখতে পারছিল না। তবে সেই আনন্দের পাশাপাশি তার বুকের ভেতর একটা অজানা ভয়ও কাজ করছিল। এটা নিশ্চিতভাবেই খুশি হওয়ার মতো একটা ব্যাপার ছিল, কারণ মিস্টার ফুলের আশীর্বাদ পুষ্ট সেই মানুষটার দেওয়া মিশনটা এত সহজে পূরণ হয়ে গেছে। কিন্তু মিস্টার এ এবং তার পেছনে থাকা অরোরা অর্ডার যে ক্ষমতা আর কাজের নমুনা দেখিয়েছে, সেটা অড্রেকে অবচেতনভাবেই বেশ ভয় পাইয়ে দিয়েছিল। ভাগ্যিস আমি গতকাল গ্লেইন্টের সাথে কথা বলে একটা ঋণের চুক্তি করে ফেলেছিলাম। একজন ভিকনোট হিসেবে সে নিশ্চয়ই এর মাঝে কারো মনোযোগ আকর্ষণ না করেই টাকাটা জোগাড় করে ফেলেছে। আমি শিও দেরেছা আর ফোর্সওয়ালের মাধ্যমে মিস্টার এ কে বাকি টাকাটা আগামী 2 দিনের মধ্যেই পাঠিয়ে দেব। আমি কোনোভাবেই এই ব্যাপারে নিজের চেহারা দেখাতে পারি না। আগামী 1-2 মাস আমি মিস্টার এর কোনো জমায়েতেই অংশ নেব না। এটা খুব ভালো একটা ব্যাপার যে আমার আগে থেকেই অন্য সার্কেলগুলোতে যাতায়াত আছে। কথাগুলো ভাবতে ভাবতে অড্রে জ্যাম মাখানো নরম পাউরুটিতে খুব শান্তভাবে একটা ছোট কামড় বসাল। সকালের নাস্তা যখন প্রায় শেষের দিকে, তখন তার প্লেটে ক্রিম, চেরি আর স্ট্রবেরি দেওয়া ছোট ছোট কেক পরিবেশন করা হল। নিজের মনটা একটু শান্ত হতেই সে হঠাৎ করে নিজের ভেতরে একটা অদ্ভুত অহংকার অনুভব করল। মিস্টার দ্য হ্যাংড ম্যান তো এই মিশনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি হয়তো মাত্রই তার প্রাথমিক কাজটা শেষ করেছেন।
অথচ এদিকে সবকিছু তো শেষই হয়ে গেছে। সমুদ্রে পড়ে থাকার জন্যই তার এই দশা হয়েছে। টিলডে। অড্রের মনটা এখন ভীষণ ফুরফুরে হয়ে গেল, আর সে মুখে একটা মিষ্টি হাসি ধরে রেখে ডেজার্টের স্বাদ নিতে লাগল। হিলস্টন বরোতে শিও দেরেচা আর ফোর্সওয়াল তাদের সামনে রাখা খবরের কাগজটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। অনেকক্ষণ ধরে তারা কেউই কোনো কথা বলল না, এমনকি একটু নড়াচড়াও করল না। কাজটা মিস্টার এ করেছেন, তাই না? শিও দেরেচা খুব অবাক আর বিভ্রান্ত দৃষ্টিতে তার বন্ধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। ফোর্সওয়াল ঘোরের মধ্যে থেকে তার হাতের কবজিতে থাকা পাথরের ব্রেসলেটটা ঘোরাল আর আস্তে করে মাথা নাড়ল। হতেও পারে। আমি অরোরা অর্ডারের কথা জানি, কিন্তু মিস্টার এ যে তাদের দলেরই কেউ সেটা তো আমার জানা ছিল না। তার তো অরোরা অর্ডারের লোকই হওয়ার কথা। সব মিলিয়ে গতকাল আমরা তাকে মাত্র 2000 পাউন্ড দিয়েছি। আমার সন্দেহ হচ্ছে অন্য কোনো মানুষও একই সাথে অ্যাম্বাসেডর বেকারল্যান্ডকে খুন করার কথা ভাববে। শিও দেরেচা একটু অনিশ্চিত গলায় কথাগুলো বলল। ফোর্সওয়াল কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাজটা মিস্টার এ করুক আর না ই করুক, আমাদেরকে তাকে বাকি 8000 পাউন্ড দিতেই হবে। এই মুহূর্তে কেউ প্রমাণ করতে পারবে না যে সে কাজটা করেনি। আমরা যদি এই সার্কেলে টিকে থাকতে চাই, তাহলে কোনোভাবেই এই পাওনা টাকা দিতে অস্বীকার করতে পারব না। তাছাড়া টাকাটা তো আর আমরা দিচ্ছি না, বরং উল্টো এই কাজের জন্য আমরাই 500 পাউন্ড পাব। এই কথা ভেবে শিও দেরেচা মুহূর্তের মধ্যেই খুশি হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হল, আমার সবসময় মনে হচ্ছে মিস্টার এ কে আবার খুঁজে বের করাটা একটু বিপদের কাজ হবে। ফোর্সওয়াল একটু ভেবে নিয়ে বলল, আমি একাই গিয়ে তাকে শেষ কিস্তির টাকাটা দিয়ে আসব। আমাদের দুজনের জন্যই এটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু শিও দেরেচা একটু চিন্তায় পড়ে গেল। তুমি যদি আমার পিছু পিছু আসো, তাহলে বিপদের সময় আমার পালানোর পথে বেশ ঝামেলা হবে। ফোর্সওয়াল তার কবজির ব্রেসলেটটা নাড়িয়ে একটু তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা ঠিক আছে। শিও দেরেচা খুব অসহায়ভাবে নিজের ছোট আর রুক্ষ সোনালি চুলগুলো চুলকাতে চুলকাতে উত্তর দিল। তারা দুজন যখন এসব নিয়ে নিজেদের মধ্যে দুশ্চিন্তা করছিল, ঠিক তখনই মিস্টার এর কাছ থেকে একটা গোপন যোগাযোগের মাধ্যম দিয়ে নতুন একটা বার্তা এসে পৌঁছাল। তিনি তাদের বলে পাঠিয়েছেন যে তারা যেন তাকে আর না খোঁজে, বরং তারা যেন বাকি টাকাগুলো বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা বেনামি অ্যাকাউন্টে জমা করে দেয়। উফ! শিও দেরেচা আর ফোর্সওয়াল যেন একসাথে হাঁফ ছেড়ে বাঁচল। একটা মন্দিরের মতো বিশাল বড় বেসমেন্টের ভেতর মিস্টার এ একটা মাথা ঢাকা কালো আলখেল্লা পরে অন্ধকারের মধ্যে হাঁটু গেড়ে বসেছিলেন। তিনি খুব ভক্তিভরে বিড়বিড় করে কি যেন বলছিলেন। তার ঠিক সামনেই 3 মিটার উঁচু একটা মানুষের মূর্তি ছিল। মূর্তিটার পা দুটো শিকল দিয়ে বাঁধা ছিল, আর মানুষটা উল্টো হয়ে ঝুলেছিল। এই ঝুলন্ত মানুষটার কপালে দৈত্যদের মতো একটা অদ্ভুত খাড়া চোখ ছিল, আর তার 2 হাত 2 দিকে সোজা ছড়ানো ছিল, যা মিলে একটা ক্রস চিহ্ন তৈরি করেছিল। ঠিক এমন সময় একটা কালো আলখেল্লা পরা লোক সেখানে ঢুকে খুব বিনীতভাবে খবর দিল, মিস্টার এ, আমি এরই মধ্যে খবরটা পাঠিয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছ। মিস্টার এ মাথা না ঘুরিয়েই জবাব দিলেন। কালো আলখেল্লা পরা লোকটা বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনি কেন আমাদেরকে এই মিশনটা কে দিয়েছে তা তদন্ত করে বের করতে দিচ্ছেন না? মিস্টার এ মাথা নিচু করে খুব নির্বিকার গলায় বললেন, তার কোনো দরকার নেই। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা খুব সংকটপূর্ণ একটা সময়। আমরা পুরো মহাদেশ জুড়ে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি করব। অন্য মানুষদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আর এই সব কিছু ব্যবহার করে আমরা আমাদের প্রভুর ফিরে আসাকে স্বাগত জানাব। হা হা হা, কফ কফ কফ। মিস্টার এ হঠাৎ করে হাসতে শুরু করেছিলেন, কিন্তু তার পরপরই তার খুব মারাত্মক কাশি শুরু হয়ে গেল। কাশিটা এতই ভয়ঙ্কর ছিল যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কফ কফ। তিনি কাশির সাথে সাথে রক্তের রঙের কিছু টুকরো মুখ থেকে বের করে দিলেন। টুকরোগুলো মাটিতে পড়ার পরও অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, যেন মনে হচ্ছিল সেগুলো আসলেই জীবন্ত। কালো আলখেল্লা পড়া লোকটা সাথে সাথে তার মাথা নিচু করে ফেলল। সে এমন একটা ভান করল যেন সে এসবের কিছুই দেখেনি। বেশ অনেকক্ষণ পর মিস্টার এ শেষ পর্যন্ত একটু শান্ত হলেন। তিনি হামাগুড়ি দিয়ে একটু সামনে এগিয়ে গেলেন। তারপর তিনি তার মুখটা মাটির সাথে চেপে ধরলেন। তিনি একটু আগে কাশির সাথে যে রক্তমাখা টুকরোগুলো বের করে দিয়েছিলেন, সেগুলো তিনি আবার চেটে চেটে নিজের মুখের ভেতর পুড়ে নিলেন। 126 নিউ ইয়ার স্ট্রিট, হিলস্টন বরো। বেশ ফুরফুরে মেজাজে থাকা ক্লাইন মোরেত্তি এবার আর দোরাগু গেইলের পিছু নিল না। তার বদলে সে দোরাগুর প্রেমিকা এরিকা টেইলরকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল। কারণ যাই হোক, ব্যভিচার করতে তো আর এক হাতে তালি বাজে না, দুজনেরই দরকার হয়। খুব নিখুঁতভাবে মেকআপ করা সেই সুন্দর সোনালি চুলের মেয়েটা একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে করে বেশ জলদি কুয়েলাং ক্লাবে এসে পৌঁছাল। ক্লাইন মোরেত্তি তার হাতে একটা সুটকেস ধরে রেখেছিল, যার ভেতরে একটা পোর্টেবল ক্যামেরা আর ছদ্মবেশ ধরার সব ধরনের জিনিসপত্র ছিল।
সেও মেয়েটার পিছু পিছু ভেতরে ঢুকে পড়ল। বিশ্রাম নেওয়ার জন্য কি আর কোনো খালি ঘর আছে? নিজের বুকে ক্লাবের ফ্রস্ট ব্যাচটা পরে ক্লাইন কোয়েলাং ক্লাব মেইডকে জিজ্ঞেস করল। আজকের অতিথিদের অভ্যর্থনা জানানোর দায়িত্ব এই সুন্দর মেইড মেয়েটার ওপরই ছিল। সাদাকালো পোশাক পরা সেই মেইড খুব ভদ্রভাবে হাসল। হ্যাঁ, দয়া করে পরিচারকের সাথে সাথে ওপরের তলায় চলে যান। ক্লাইন আলতো করে মাথা নাড়ল। সে লাল ভেস্ট পরা পরিচারকের পিছু পিছু সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দ্বিতীয় তলায় পৌঁছানোর ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পেল এরিকা টেইলর একটা লাউঞ্জে ঢুকছে, যেটা জানালা রাস্তার দিকে মুখ করা। আপনি কি রাস্তার পথচারীদের দেখতে চান নাকি পেছনের দিকে টেনিস কোর্ট দেখতে চান? লাল ভেস্ট পরা পরিচারক খুব বিনীতভাবে জিজ্ঞেস করল। রাস্তার দিকেরটাই দেওয়া হোক। ক্লাইন ইচ্ছে করেই খুব স্বাভাবিক গলায় উত্তর দিল। লাল ভেস্ট পরা পরিচারকের ব্যবস্থা অনুযায়ী ক্লাইনের ঘর আর এরিকা টেইলরের ঘরের মাঝখানে মাত্র দুটো ঘরের ব্যবধান রইল, আর ক্লাইন তার ঘর থেকে ক্লাবের বাইরের রাস্তাটাও খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল। আমি পরে ছবি তুলব কিভাবে? আমি কি সুযোগ বুঝে চুপিসারে ওদের ঘরে ঢুকে কোথাও লুকিয়ে পড়ব, নাকি জানালা দিয়ে বাইরে বেরিয়ে পাইপ বেয়ে ওদের ঘরের দিকে যাব? এই দুই উপায়ের কোনোটাতেই আমি ক্যামেরার সেই অতিরিক্ত ফ্ল্যাশটাকে লুকাতে পারব না। তবে পাইপ বেয়ে গেলে অন্তত বোঝানো যাবে যে কেউ হয়তো বাইরে থেকে স্টাইল করে ছবিটা তুলেছে। তাতে অন্তত আমার ওপর কারো সন্দেহ পড়বে না, আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরো করে দেওয়া হবে না। কিন্তু সমস্যা হলো দোরাগু আর এরিকা তো খুব সহজেই ফ্ল্যাশটা দেখে ফেলবে। তাহলে কি আমি কোনো মন্ত্র ব্যবহার করে ওদের ঘুম পাড়িয়ে দেব? না, সেটা মোটেও বিশ্বাসযোগ্য হবে না। আমাকে তো ওদের সেই কুকর্ম করার একদম হাতে নাতে ছবি তুলতে হবে। আমার কাছে শুধু একটাই সুযোগ আছে, আর আমাকে সেটা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। এই কাজটা তো আর আমার কোনো বিশেষ দক্ষতার জায়গা না। আমি তো আর কোনো নামকরা শিল্পী নই। আমার জায়গায় যদি ওল্ড নীলো থাকতেন, তিনি নিশ্চিত ক্যামেরার ফ্ল্যাশ লুকানোর জন্য নতুন কোনো জাদুকরী রীতি তৈরি করার চেষ্টা করতেন। অবশ্য অ্যাভারনাইট গডেস হয়তো তার সেই অনুরোধে কোনো সাড়া দিতেন না। ক্লাইন যখন তার পরের কাজটা নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই সে দেখতে পেল ঘরের একটা রূপালী আয়নায় মিস বডিগার্ডের প্রতিবিম্ব ভেসে উঠেছে। তিনি এখনও তার সেই রাজকীয় কালো গথিক পোশাক আর তার সাথে মানানসই নরম টুপিটা পরে আছেন। তার ফ্যাকাশে চেহারায় একটা খুব কোমল ছাপ ছিল, আর তার চুলগুলো ছিল হালকা সোনালি রঙের। আপনার কাছে কি ক্যামেরার ফ্ল্যাশ লুকানোর কোনো উপায় জানা আছে? ক্লাইন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল। তার কথাটা শেষ হওয়ার আগেই সে দেখল রূপালী আয়নার বুকে জলের মতো ঢেউ খেলছে, আর তারপর সেখান থেকে একটা হালকা স্বচ্ছ হাতের তালু হঠাৎ করে বাইরে বেরিয়ে এল। মিস বডিগার্ড আয়না থেকে একদম একটা ভূতের মতো বেরিয়ে এলেন। তিনি হেঁটে ক্লাইনের সামনে এসে দাঁড়ালেন এবং আলতো করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তারপর তিনি নিচু হয়ে সামনের দিকে ঝুঁকলেন, আর খুব ধীরে ধীরে তিনি ক্যামেরার লেন্সের ভেতর মিশে গেলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্লাইনের মুখটা একটু হাঁ হয়ে রইল। তার এই ধাক্কা সামলে স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে গেল। এরপর সে তার পোর্টেবল ক্যামেরাটা তুলে নিল এবং নিজের লাউঞ্জেই একটা টেস্ট শট নেওয়ার চেষ্টা করল। এর ফলাফল তার ধারণার চেয়েও অনেক ভালো ছিল। ক্যামেরার ফ্ল্যাশটা শুধু ক্যামেরার আশেপাশেই সীমাবদ্ধ ছিল, আর যে ছবিটা উঠল সেটাও বেশ চমৎকার এসেছিল। হয়তো এখন এটাকে একটা ভুতুড়ে ক্যামেরা বলে ডাকা উচিত। ক্লাইন মনে মনে একটু মজা করল। সে ক্যামেরাটা হাতে নিয়ে জানালার কাছে গেল এবং খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। খুব বেশি সময় পার হল না। সে দেখতে পেল দোরাগু গেইল একটা ঘোড়ার গাড়িতে করে সেখানে এসে পৌঁছেছে। অন্য ঘরটাতে এরিকা টেইলর তার প্রেমিককে দেখতে পেয়ে খুব তাড়াহুড়ো করে প্রথম তলায় তার সাথে দেখা করতে চলে গেল। ক্লাইন এই দারুণ সুযোগটা কাজে লাগাল। সে একটা ট্যারেট কার্ড ব্যবহার করে এরিকার ঘরের দরজাটা খুলল। তারপর সে খুব সাবধানে সেই আলমারিটার ভেতর লুকিয়ে পড়ল, যেখানে অতিরিক্ত চাদর আর লেপ রাখা ছিল। তার চারপাশের এই ঘন অন্ধকার তাকে গত রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। সেই ভয়ঙ্কর আর গা ছমছমে নাম্বার রাইট মাস্টার রোসাগোর কথা তার বারবার মনে পড়ছিল। গত রাতটা ছিল একদম বিপদে ভরপুর একটা রাত, অথচ আজ আমি এখানে বসে ব্যভিচারীদের হাতে নাতে ধরার চেষ্টা করছি। জীবনটা সত্যিই কত অদ্ভুত আর দারুণ। ক্লাইন যখন মনে মনে নিজেকে নিয়ে মজা করছিল, ঠিক তখনই সে ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেল।